হ্যালো এভরিওয়ান, ফোকাস ইউর এম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো জুডিশিয়াল অ্যাক্টিভিজম। বিচার বিভাগ যখন পরিবর্তনশীল সমাজের চাহিদা পূরণের জন্য পরিবর্তিত পরিস্থিতিতে উদ্ভূত সামাজিক, রাজনৈতিক তথা আইনগত সমস্যার মোকাবিলা করার জন্য নিজে চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করে শাসন বিভাগ, আইন বিভাগ, সরকার তথা রাষ্ট্রের অন্যান্য পরিসরের কার্যক্ষেত্রে হস্তক্ষেপ করা, আদেশ প্রদান করা, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করার মতো সিদ্ধান্ত কার্যকরী করে, তখন তাকে বিচার বিভাগীয় সক্রিয়তা বলা হয়। বিচার বিভাগীয় সক্রিয়তা শব্দটি 1947 সালে ইতিহাসবিদ আর্থার স্লেঞ্জার জুনিয়র ফরচুন ম্যাগাজিন আর্টিকেলে প্রথম ব্যবহার করেন। বর্তমানে ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তা বিষয়টি সবথেকে বিতর্কিত বিষয়। বিশেষ করে গতিশীল সমাজ ব্যবস্থার ফলাফল হিসেবে বিচার বিভাগীয় সক্রিয়তার বিষয়টি আজ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 1980-এর দশকে বিচার বিভাগীয় সক্রিয়তার বিষয়টি জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে জনস্বার্থ বিষয়ক মামলা এর ধারণাটি উদ্ভবের সাথে সাথে ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তার বিষয়টি গভীরভাবে সম্পর্কিত। বিচারপতি PN ভগবতী, কৃষ্ণ আয়ার প্রমুখ জনস্বার্থ বিষয়ক মামলার ধারণাটি জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 1983 সালে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মেহমুদ গুরুত্বপূর্ণ রায় দিয়ে ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার বিষয়টি তুলে ধরেন। আমরা জানি, ভারতের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা, ন্যায় বিচারের ব্যবস্থা করা তথা সংবিধানের সঠিক ব্যাখ্যাদানের মধ্য দিয়ে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই সরকারের অন্য দুটি বিভাগ অর্থাৎ আইন ও শাসন বিভাগ যখনই তাদের কাজে ব্যর্থ হয়েছে, তখনই বিচার বিভাগ সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই প্রসঙ্গে 1980 সালে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি PN ভগবতী SP গুপ্ত মামলায় বলেছেন, আদালতকে নতুন পদ্ধতি ও নতুন কৌশল উদ্ভাবন করে বৃহৎ সংখ্যক জনগণের যাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে তাদের জন্য ন্যায় বিচারের ব্যবস্থা করতে হবে। ভারতের যে সমস্ত কারণে বিচার বিভাগীয় সক্রিয়তার বিষয়টি আজ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেগুলি হলো স্বৈরাচারিতা দমন, আইন বিভাগ ও শাসন বিভাগের কর্তব্যে গাফিলতি, জনবিচ্ছিন্ন স্বৈরাচারী মনোভাব জনসাধারণের কাছে হতাশার সঞ্চার করলে বিচার বিভাগকে সক্রিয় হতে হয়। সংবিধানের 32 নম্বর ধারায় শীর্ষ আদালতকে সংবিধানের রক্ষাকর্তা হিসেবে এই কারণে দায়িত্ব দেওয়া হয়েছে। জনগণের ক্রমবর্ধমান আশা আকাঙ্ক্ষা। বিচার বিভাগীয় সক্রিয়তার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হল আইনের পদ্ধতিগত বৈধতা বিচারের সাথে সাথে সামাজিক ও নৈতিক প্রয়োজনীয়তা তথা বৈধতা বিচারের দাবি। সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে সরকার যাতে কোনোভাবেই সংবিধানকে এড়িয়ে না যায়, সেই কারণেই বিচার বিভাগীয় সক্রিয়তার উদ্ভব হয়। 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সরকারি সংবিধানের সকল অংশের পরিবর্তন করতে পারলেও তার মূল কাঠামো পরিবর্তন করা যাবে না। সংকীর্ণ রাজনীতি ও স্বার্থকেন্দ্রিক পদক্ষেপ। সংকীর্ণ রাজনীতি ও স্বার্থকেন্দ্রিক পদক্ষেপগুলি থেকে সরকার, আইন বিভাগ, শাসন ও সমাজের অন্যান্য ক্ষেত্রগুলিকে বিরত রাখতে বিচার বিভাগকে সক্রিয়তা প্রদর্শন করতে হয়। সরকারি কর্মদিবসে মিটিং মিছিল বন্ধ করার বিধান দিয়ে 2004 সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমিতাভ লালা এই ধরনের একটি দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেন। সরকারের নিষ্ক্রিয়তা, রাজনীতির দুর্বৃত্তায়ন, সামাজিক মূল্যবোধের অবনমনের সাথে সাথে সরকারের নিষ্ক্রিয়তা ও বহু ক্ষেত্রে আইন বিরুদ্ধ বিষয়ে পৃষ্ঠপোষকতা বিচার বিভাগকে সক্রিয়তা প্রদর্শন করতে বাধ্য করে। সামাজিক ন্যায় রক্ষা। সংবিধানের নীতিসমূহকে রক্ষা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, সমাজের কল্যাণ সাধন ও নাগরিকদের মৌলিক অধিকারের সুরক্ষা সুনিশ্চিত করতে বিচার বিভাগীয় সক্রিয়তার উত্থান হয়। প্রিয়দর্শনী মার্টু হত্যাকাণ্ড, জেসিকা লাল হত্যাকাণ্ড ও আরও অন্যান্য বহু ক্ষেত্রেও আদালতের এই ভূমিকা লক্ষ্য করা গেছে। ভারতে বিভিন্ন সময় ঘটে যাওয়া বিচার বিভাগীয় সক্রিয়তার কিছু দৃষ্টান্ত হলো, বিভিন্ন সময় বিচারালয় বেআইনিভাবে কোনো ব্যক্তিকে কারাগারে আটক রাখার জন্য ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। পুলিশি হেফাজতে বন্দির মৃত্যুর জন্য জেলে বন্দীদের প্রতি অমানবিক ব্যবহারের জন্য সুপ্রিম কোর্ট ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। বিপজ্জনক কারখানায় শ্রমিকদের নিয়োগ বন্ধ করার জন্য
নির্দেশ জারি করেছে। বিশাখা মামলায় সুপ্রিম কোর্ট কর্মস্থলে মেয়েদের বিরুদ্ধে যৌন নির্যাতন বন্ধের জন্য নির্দেশ দিয়েছে। পরিবেশ সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন সময়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিভিন্ন রায় দিয়েছে, যেগুলির মধ্য দিয়ে ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার ধারণাটির কিছু ইতিবাচক দিক রয়েছে, আবার কিছু নেতিবাচক দিকও রয়েছে। ইতিবাচক দিকগুলি হলো জনস্বার্থমূলক মামলা, যার মূল লক্ষ্য হল সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ও দুর্বল মানুষগুলির পক্ষে মামলা করে জনগণের স্বার্থ রক্ষা করা ও তাদের মৌলিক অধিকার রক্ষায় সাহায্য করা। পুলিশি অত্যাচারের হাত থেকে বন্দীদের রক্ষা করার পাশাপাশি সরকার ও প্রশাসনের অদক্ষতা, অবহেলা, দুর্নীতি আটকানো। সর্বোপরি বিচার বিভাগীয় সমীক্ষার ক্ষমতা প্রয়োগ করে আইন বিভাগ ও শাসন বিভাগকে তাদের নিজেদের গণ্ডির মধ্যে সীমাবদ্ধতা রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকেই বিচার বিভাগীয় সমীক্ষার কিছু নেতিবাচক দিক উল্লেখ করেছেন, যেমন অনেক সময় দেখা গেছে কিছু কিছু বিষয়ে বিচার বিভাগ অতি সক্রিয় হয়ে উঠেছে। তাছাড়া সংবিধান যখন শাসন ও আইন বিভাগকে স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে, সেখানে বিচার বিভাগের হস্তক্ষেপ কতটা ঠিক তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অনেক সময় বিচার বিভাগ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ক্ষমতার অপব্যবহার করতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। পরিশেষে এই কথা বলা যায় যে সংবিধান রক্ষায় বা সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটাও দেখা দরকার যাতে বিচার বিভাগ স্বৈরাচারী হয়ে না উঠতে পারে এবং শাসন ও আইন বিভাগের কাছে অতি সক্রিয়তা দেখাতে না পারে, তা নিশ্চিত করা দরকার। আজকের মতন এখানেই। ভিডিওটি ভালো হলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।